সিনেমার শুরুতে রাতে একটি বাড়ি দেখানো হয় যেখানে প্রায় সমস্ত জিনিস তছনছ হয়েছিল। আমরা দেখতে পাই ভৌতিক তদন্তকারী এড এবং লরেন 8 বছরের একটি ছোট ছেলে ডেভিডকে ঝাড়ফুঁক করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ডেভিড প্রচণ্ড ভয় ছিল, কারণ অনেক দিন ধরেই তাকে এক শয়তানি শক্তি মানসিকভাবে ও শারীরিকভাবে বিধ্বস্ত করে দিয়েছিল, যার সাথে তার বাবা মাও এই সমস্যায় অনেক কষ্ট পেত। এরপর ডেভিডের বোনের বন্ধু আর্নি ডেভিডকে উপরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। এখানে দেখা যায় ডেভিডের সাথে আর্নির খুব ভালো বন্ধুত্ব ছিল। ডেভিডকে বিছানায় শুয়ে রেখে আর্নি ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় চার্চের ফাদার ঝাড়ফুঁক শুরু করার জন্য তাদের বাড়িতে এসে পৌঁছায়। এদিকে হঠাৎ দরজা ধাক্কার আওয়াজ পেয়ে ডেভিডের ঘুম ভেঙে যায় এবং তারপরে হঠাৎ প্রচণ্ড জোরে জোরে দরজা ধাক্কার আওয়াজ শোনা যায়। ডেভিডের মনে হয় কেউ যেন তার ঘরের দরজা খোলার চেষ্টা করছে। ডেভিড ভয়ে গিয়ে বাথরুমে লুকিয়ে বসে থাকে এবং সেখানে সে একটা কালো ভৌতিক হাত দেখতে পায়। তারপর হঠাৎ করে বাথরুমের কল খুলে গিয়ে চারিদিক থেকে রক্ত এসে তাকে পুরোপুরি ভিজিয়ে দেয়। ডেভিড প্রচণ্ড ভয় পেয়ে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সকলে সেখানে এসে পৌঁছে দেখে যে ডেভিড বাথরুম এক কোণে বসে আছে। এরপর হঠাৎ করে ডেভিড একটা কাঁচের টুকরো দিয়ে তার বাবাকে আক্রমণ করে। এটা দেখে এড জোর করে ডেভিডকে ধরে নিচে ফাদারের কাছে নিয়ে আসে। নিচে আনার সময় দেখা যায় ডেভিডের ভিতরে শয়তানি শক্তি সমস্ত দেয়ালে আঁচড় কেটে কেটে আসছে। ডেভিডকে সামলানোই যাচ্ছিল না, তাই ডেভিডকে একটা টেবিলের ওপর শুয়ে তাকে সকলে চেপে ধরে। এডের সহকারী ড্রিউ ঘটনাটি ভিডিও রেকর্ডিং করা শুরু করে এবং ফাদার ঝাড়ফুঁক করার জন্য মন্ত্র পড়তে শুরু করে। এই সময় লরেন ডেভিডের হাতে হাত দিয়ে স্পর্শ করা মাত্র তার দর্শন শক্তি দিয়ে তন্ত্র সাধনায় মগ্ন একজনের হাত ও তান্ত্রিক সামগ্রী দেখতে পায়। এরপরই পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে। ডেভিডের মুখ থেকে ফেনা বেরোতে শুরু করে। তারপর ডেভিডের মুখ এবং তার শরীর বিকৃত হতে শুরু করে। তারপর হঠাৎই সব কিছু থেমে যায়। এরপর আবার হঠাৎ করে প্রচণ্ড ঝড় ওঠে এবং রান্নাঘরের সমস্ত কাপ প্লেট কোনো শয়তানি শক্তি তাদের দিকে ছুড়ে দেয়। এর ফলে ফাদার আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন এড সেই ঝাড়ফুঁকের কাজ চালানোর জন্য মন্ত্র পড়া শুরু করে, কিন্তু সেই মন্ত্রের কোনো প্রভাব ডেভিডের ভিতরে থাকা শয়তানি শক্তির উপর পড়ে না। সবাই মিলে চেপে ধরে থাকলেও ডেভিডের শরীর আরও বিকৃত হয়ে যায় এবং তার ভিতরে শয়তানি শক্তি চিৎকার করে সবাইকে দূরে ফেলে দিয়ে মন্ত্র পড়া এডের ওপর আক্রমণ করে। ডেভিডের ভিতর থাকা শয়তানি শক্তির আক্রমণে এডের অবস্থা খুব খারাপ হতে শুরু করে। লরেন তাকে আটকাতে গেলে সে আবার তার দর্শন শক্তি দিয়ে তন্ত্রবিদ্যায় রত সেই মানুষটির হাত দেখতে পায়। এই অবস্থা দেখে আর্নি ডেভিডকে এডের কাছ থেকে তুলে এনে চেপে ধরে তার চোখে চোখ রেখে বলে যে, তুমি যাই হও না কেন, শুধু ওই নির্দোষ ছেলেটাকে ছেড়ে দাও এবং ওই ছেলেটার শরীর ছেড়ে আমার শরীর দখল করো। এর থেকে বোঝা যায় আর্নি সত্যি ডেভিডকে খুব ভালোবাসত। এরপরেই ডেভিডের সমস্ত শরীর আবার স্বাভাবিক হয়ে যায় এবং বোঝাই যাচ্ছিল সেই শয়তানি শক্তি ডেভিডের শরীর ছেড়ে আর্নির ভিতরে প্রবেশ করেছে। এখন আর্নির অবস্থা খারাপ হতে শুরু করে। তারপরে আবার সে স্বাভাবিক হয়ে যায়। এড আর্নির এই অবস্থাটা লক্ষ্য করে এবং সে বুঝতে পারে যে শয়তান এখন আর্নির শরীরে প্রবেশ করেছে। তাই সে সকলকে সাবধান করতে চায়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতির কারণে সে কিছুই বলতে পারে না। এরপর এডকে হসপিটালে ভর্তি করা হয়। ডাক্তাররা লোরেনকে জানায় যে তার গুরুতর হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরের দিন দেখা যায় আর্নি সাধারণ অবস্থাতেই আছে। আর্নির সাথে তার প্রেমিকা ডেভিডের বোন ডেব্বি দেখা করতে আসে। দেখা যায় আর্নি ও ডেব্বি দুজনে অনেক কুকুরদের দেখাশোনা করে। এই জন্য আর্নির বন্ধু ব্রুনো, যেখানকার ম্যানেজার ছিল, সে সেখানে ফ্রিতে থাকার জায়গা দিয়ে দিয়েছে। এখন আর্নি ডেভিডদের বাড়িতে এসে ঘরে ঢুকলে সে দেয়ালে একটি ছিদ্র লক্ষ্য করে এবং পিছনে ফিরে হঠাৎ সে এক মহিলাকে দেখতে পায় যে তাকে আক্রমণ করে এবং তারপরই হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। এরপরে আবার আর্নি যখন করাত দিয়ে গাছ কাটছিল তখনও সে অনুভব করে যেন সেই মহিলা তাকে লক্ষ্য করছে এবং করাতটাও চালু হচ্ছিল না। তারপর হঠাৎ করে সেটি চালু হয় এবং নিচে পড়ে যায় এবং একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে যায়। এরপরই হঠাৎ আর্নির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, তাই সে ঘরে এসে বিশ্রাম করতে যায়। অন্যদিকে হাসপাতালে দেখা যায় এড জ্ঞান ফিরে এসে লরেনকে বলে যে সেই শয়তান এখন ডেভিডের শরীর ছেড়ে আর্নির শরীরে প্রবেশ করেছে, তাই তাকে এক্ষুনি সাবধান করো। তাই লরেন তৎক্ষণাৎই আর্নির কাছে ফোন করে, কিন্তু সেখানে তার বন্ধু ব্রুনো খুব জোরে গান বাজিয়ে নাচছিল। তাই আর্নি, ব্রুনো এবং ডেভিডের বোন ডেব্বি কেউই ফোনের আওয়াজ শুনতে পায় না। এরপরেই লরেন লোকাল পুলিশ অফিসারকে ফোন করে বলে যে খুব বড় একটা দুর্ঘটনা হতে চলেছে, তাই আপনি এক্ষুনি আর্নিদের বাড়ি গিয়ে পৌঁছান। এদিকে আর্নির অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছিল, কারণ সে আর নিজের নিয়ন্ত্রণে ছিল না। ধীরে ধীরে তার চোখের দৃষ্টিভ্রম হতে শুরু করে। সে দেখে যেন ব্রুনো তার প্রেমিকা ডেব্বির সাথে খারাপ ব্যবহার করছে এবং ব্রুনো ধীরে ধীরে একটি রাক্ষসে রূপান্তরিত হয়ে তার প্রেমিকাকে আক্রমণ করছে। এই দেখে আর্নি তার প্রেমিকাকে নিয়ে সেখান থেকে পালাতে যায়, কিন্তু আর্নি এক জায়গায় হোঁচটকে পড়ে গেলে সে হঠাৎ দেখে চারিদিকে অন্ধকার হয়ে যায় এবং ব্রুনো একটা রাক্ষসের রূপ নিয়ে তাকে আক্রমণ করতে আসছিল। তাই আর্নি ভয় পেয়ে পাশে রাখা একটি ছুরি দিয়ে তাকে বারবার আঘাত করে মেরে ফেলে। এর কিছুক্ষণ পর যখন পুলিশের গাড়ি রাস্তা দিয়ে আসছিল, পুলিশ লক্ষ্য করে যে আর্নি রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল।
এবং আমরা দেখতে পাই যে আর্নি পুরোপুরি সেই শয়তানি শক্তির দখলে ছিল। তারপর পুলিশ যখন তাকে ডেকে গাড়ি থামায়, আর্নি আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং সে দেখতে পায় যে তার জামা হাত সব রক্তে ভিজে আছে। এই দেখে পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে মৃত ব্রুনোর শরীর উদ্ধার করে এবং এই বীভৎস খুনের ঘটনায় সারা শহরে হইচই পড়ে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় জেলে এড এবং লরেন আর্নিকে বাইবেল পড়তে দিয়েছে এবং তার সামনে কিছু পবিত্র জিনিস রেখে দিয়েছে। দেখা যায় যে আর্নি খুব সহজেই বাইবেল পড়ে এবং সে পুরোপুরি স্বাভাবিক আছে। এখন এড ও লরেন ভাবতে শুরু করে যদি কোনো শয়তানি শক্তি আর্নির মধ্যে থাকতো তাহলে দূর করা যেত, কিন্তু এখন তো সেই শয়তানি শক্তি নেই, তাহলে কি করা উচিত? এখন ডেব্বি তাদেরকে জানায় যে সে সেই দিন ঘটনাস্থলে নিজে উপস্থিত ছিল এবং সে বুঝতে পেরেছিল যে এই ঘটনাটা আর্নির ওপর কেউ বশ করে করিয়েছিল। এখন এড ও লরেন তাদেরকে সাহায্য করার জন্য তাদের উকিলের সাথে কথা বলে, কিন্তু তাদের উকিল বুঝতে পারছিল না যে আর্নিকে সে কীভাবে বাঁচাবে, যেহেতু আর্নির আঙুলের ছাপ ওই ছুরিতেই পাওয়া গেছিল। লরেন তাকে বলে যে এর আগেও প্রমাণিত হয়েছে যে শয়তানি শক্তির দ্বারা বশবর্তী হয়ে অনেক এমন ঘটনা ঘটেছে। তাদের উকিল জানায় যে কিন্তু সেগুলো সব চার্চের সামনে প্রমাণিত হয়েছে, কিন্তু এখন কোর্টের সামনে প্রমাণ করতে হবে। উকিলটি প্রথম এইসব ব্যাপারে বিশ্বাস করতে না চাইলে এড ও লরেনের আমন্ত্রণে তাদের ঘরে গিয়ে ভৌতিক জাদুঘরে শয়তানি শক্তির অস্তিত্ব বুঝতে পারে এবং সে পরের দিন কোর্টে জজ সাহেবের কাছে বলে যে আমার মক্কেল নিরপরাধ, কারণ তার উপর কোনো শয়তানি শক্তি ভর করে এইসব করিয়েছিল। এরপর কোর্টের বাইরে বেরিয়ে উকিল এড ও লরেন ওয়ারেনকে বলে যে একমাত্র কোর্টের সামনে তোমরা যদি এই শয়তানি শক্তির অস্তিত্ব প্রমাণ করতে পারো তবেই একমাত্র আর্নি বাঁচবে, না হলে তার মৃত্যুদণ্ড হবে। এখন এড ও লরেন ভাবতে শুরু করে যে শয়তানি শক্তি যখন তার দেহ ছেড়ে চলে গেছে, তাহলে আমরা কি করে সেই শয়তানি শক্তির অস্তিত্ব কোর্টের সামনে প্রমাণ করব। এই জন্য তারা দুজনেই সিদ্ধান্ত নেয় তারা একেবারে শুরু থেকে এই কেসটা আবার নতুন করে দেখবে, যাতে কোনো কিছু তথ্য মিস না হয়ে যায়। এখন তারা ঘরে এসে তাদের রেকর্ড করা টেপ রেকর্ডারটা চালায় এবং আমরা ডেভিডদের সেই অভিশপ্ত বাড়িটিতে একদম প্রথম থেকে কি ঘটেছিল সেটা জানতে পারি। দেখা যায় প্রথম দিন যেদিন ডেভিডরা ওই বাড়িতে স্থানান্তরিত হচ্ছিল, সেই দিন ডেভিড যখন নতুন বাড়ির একটি ঘরের ভিতর ঢোকে তখন সে একটা বিছানা দেখতে পায় যার গদিটা জল দিয়ে তৈরি হয়েছিল। সে আনন্দের সাথে সেখানে লাফাতে থাকে, কিন্তু একটু পরে সে বুঝতে পারে কেউ যেন সেই জলের গদির ভেতর নড়াচড়া করছে এবং সে যখন ভয় পেয়ে চলে যেতে চায় তখন একটা ভৌতিক হাত সেই গদি ফুটো করে এসে তাকে টেনে ধরে। ডেভিড প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে চেঁচাতে থাকে, তারপর যা হোকভাবে নিজেকে মুক্ত করে নিয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়। বাড়ির সকলে ছুটে আসে সেখানে, কিন্তু ডেভিডের কথা কেউ বিশ্বাস করে না এবং এই স্থানেই প্রথমবার ডেভিড সেই শয়তানি শক্তিকে দেখেছিল। এখন দেখা যায় রেকর্ডিং শুনে এড ও লরেন সেই জলের গদিওয়ালা বিছানাটা ডেভিডদের যে ঘরটাতে ছিল সেই ঘরটাতে এসে উপস্থিত হয় এবং দেখা যায় সেই জলের বিছানাটা যেখানে ছিল সেখানে একটা কার্পেট পাতা আছে। ডেভি এড ও লরেনকে জানায় যে জল পড়ার ফলে কাঠটা খারাপ হয়ে গেছিলো, তাই তারা কার্পেট পেতে রেখেছে। কিন্তু যখন এড ও লরেন সেই কার্পেটটা তোলে তারা কাঠের অবস্থা দেখে বুঝতে পারে এটা জলের কারণে খারাপ হয়নি, তাই তারা তদন্ত করার জন্য নিচে বেসমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এডের শারীরিক অবস্থা খারাপ ছিল বলে লরেন সেইখানে যায় এবং সেই জলের বিছানাটার ঠিক নিচে একটা কাপড়ে মোড়া বস্তু দেখতে পায়। লরেন একটা কাঠি দিয়ে কাপড়টা সরিয়ে দেখে যে তান্ত্রিক বিদ্যায় ব্যবহৃত একটি অভিশপ্ত বস্তু সেখানে বসানো আছে। লরেন এই বস্তুটার অনেক কটা ফটো তুলে নেয়। এখন লরেন ওপরে এসে ডেবি ও এডকে এই ফটোটা দেখায় এবং জানায় যে এটা একটা ডাইনি টোটকা, যেটা সাধারণত শয়তানের পূজারীরা কালো জাদুর জন্য ব্যবহার করে থাকে। এখন এড ডেবিকে জানায় যে ডেবির ওই শয়তানি শক্তিকে ডাকেনি, বরঞ্চ কেউ তাকে ইচ্ছে করে অভিশপ্ত করেছিল। এক্ষেত্রে কোনো শয়তানের পূজারী এই নির্দিষ্ট টোটকার মাধ্যমে কোনো শয়তানকে ডাকে এবং শয়তান তার কাজ করার পর সেখান থেকে চলে যায়। এই জন্যই ওই শয়তান যখন সেই দিন ডেভিড থেকে আর্নির মধ্যে প্রবেশ করেছিল, তারপর আর্নি যখন ওই কাণ্ডটি ঘটায়, তারপর শয়তান চলে গেলে আর্নি সহজেই বাইবেল পড়তে পারছিল। এরপর এড ওই বস্তুটার ফটো সমস্ত লোকাল পুলিশ স্টেশনে দিয়ে দিতে বলে, যাতে কেউ যদি ওই বস্তুটাকে দেখে তার সন্ধান দিতে পারে। এরপর চার্চের ফাদার এই বিষয় সম্পর্কে জানার জন্য এড ও লরেনকে আর এক অবসরপ্রাপ্ত ফাদার কাস্টনারের কাছে পাঠায়, কারণ ওই ফাদার আগে এরকম এক প্রকার গোষ্ঠীর সদস্য ছিল এবং সকলের সামনে তাদের পর্দা ফাঁস করেছিল। এরপর এড ও লরেন ফাদার ক্যাশনারের কাছে এসে পৌঁছে সেই বস্তুটির ফটো দেখালে ফাদার তাদেরকে বাড়ির নিচের একটি কক্ষে নিয়ে যায়, যেখানে ওই প্রকার অনেক অভিশপ্ত বস্তু এবং বই ভর্তি ছিল। লরেন সেখানে প্রবেশ করেই বুঝতে পেরে যায় যে ওই বস্তুগুলির মধ্যে প্রচুর শয়তানি শক্তি রয়েছে। ফাদার তাদেরকে জানায় যে তিনি এগুলো সেই শয়তানি গোষ্ঠীর সদস্যদের থেকে সংগ্রহ করেছিলেন এবং এড ও লরেনকে সাবধান করে দেয় যে তোমরা ওই ছেলেটিকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য যেদিকে অগ্রসর হতে যাচ্ছ সেই পথে কিন্তু প্রচুর বিপদ। কিন্তু তার সত্ত্বেও এড ও লরেন আর্নিকে বাঁচাবার জন্য ফাদারের কাছ থেকে সাহায্য চায়। এদিকে দেখা যায় সেই শয়তান মহিলা তান্ত্রিক আর্নির একটি ফটো সামনে নিয়ে আবার তার তান্ত্রিক বিদ্যা শুরু করেছে।
অর্থাৎ আমরা বুঝতে পারি আবার কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। এবং সঙ্গে সঙ্গে অন্যদিকে আর্নিকে দেখানো হয় যে জেলের ভিতর কাজ করছিল। হঠাৎ তার ঘর মোছার বালতিটি অন্ধকারে কেউ একজন টেনে নেয় এবং চারিদিক আবার অন্ধকার হতে শুরু করে। তারপর এক শয়তান পিশাচ হঠাৎ আর্নিকে আক্রমণ করে। আর্নি ভয় পেয়ে চেঁচাতে থাকে, কিন্তু সেখানকার জেলের লোকেরা এসে কাউকেই দেখতে পায় না। এরপরই এডের সহকারী ড্রিউ ফোন করে এডকে জানায় যে একটা খুনের কেসে একজন ডিটেকটিভ ওই একই জিনিস দেখতে পেয়েছে। এরপর এড ও লরেন সেই ডিটেকটিভের কাছে পৌঁছে জানতে পারে যে কেটি ও জেসিকা দুই বন্ধু 4 মাস আগে হারিয়ে গিয়েছিল। এরপর কিছুদিন আগে কেটির মৃতদেহ পাশের জঙ্গলে পাওয়া যায়, যেখানে তাকে বারবার ছুরি দ্বারা আঘাত করে মারা হয়েছিল এবং জেসিকাকে এখনও পাওয়া যায়নি। পরে জেসিকার বাড়ি তল্লাশি করে তাদের বাড়ি থেকে এই একই প্রকার একটি বস্তু তারা দেখতে পায়। এড বলে যে যদি এই টোটকাটা আগের মতন হয় তাহলে নিশ্চয়ই জেসিকাকেও ওই শয়তানি শক্তি বশ করেছিল। কিন্তু দেখা যায় ডিটেকটিভ এইসব শয়তানি শক্তির ব্যাপারে কিছুই বিশ্বাস করে না। তখন লরেন ডিটেকটিভকে বলে যে আপনি আমাদের কেসের ব্যাপারে সাহায্য করলে আমরাও আপনার কেসের ব্যাপারে সাহায্য করব, অর্থাৎ জেসিকাকে খুঁজে বার করব। ডিটেকটিভ বলে যে আমরা গত 4 মাস ধরে জেসিকাকে খুঁজে পাচ্ছি না, আর আপনি 1-2 দিনের মধ্যে জেসিকাকে খুঁজে পাবেন। তখন এড বলে যে লরেনের এক প্রকার ক্ষমতা আছে যেটা আপনাদের নেই। কিন্তু তাও ডিটেকটিভ সন্দেহের বশে 3টে ছুরি আনে, যার মধ্যে সেই খুনের ছুরিটি ছিল, এবং লরেন সঙ্গে সঙ্গেই তার ক্ষমতার সাহায্যে সেই 3টে ছুরির মধ্যে খুনের ছুরিটি বেছে নিতে সক্ষম হয়। ডিটেকটিভ তার ক্ষমতা বুঝতে পেরে তাদেরকে সেই স্থানে নিয়ে যায় যেখানে কেটির মৃতদেহ পাওয়া গেছিল। এদিকে দেখা যায় আর্নির সাথে জেলে যখন ডেভিড ও ডেব্বি দেখা করতে যায়, আর্নি তাদের কাছ থেকে কিছু লুকিয়ে যায়। এরপর ডেভিড আর্নিকে বলে যে আমি জানি এখন তোমার মধ্যে কি চলছে, কারণ ওই শয়তানি শক্তি সারাক্ষণ তোমাকে ঠান্ডার মধ্যে রাখবে এবং তোমাকে ঘুমোতে দেবে না, এবং তোমাকে দিয়ে সারাক্ষণ কোনো কিছু একটা কাজ করাতে চাইবে। এটা শুনে ডেব্বি কিছুই বুঝতে পারে না। সে আর্নিকে জিজ্ঞাসা করে ওই শয়তানি শক্তি এখন তোমাকে কি করতে বলছে। আর্নি তাদের শেষ পর্যন্ত সব কিছু জানায়। এদিকে দেখা যায় ডিটেকটিভ এড ও লরেনকে নিয়ে সেই খুন হওয়া জায়গাটাতে এসে পৌঁছায়। এখানে লরেন সেখানকার মাটি স্পর্শ করে বুঝতে পারে সেখানে খারাপ কিছু একটা ঘটেছিল। এরপর লরেন তার ক্ষমতার সাহায্যে বুঝতে পারে যে সেখানে কি ঘটেছিল, এবং সেখানে লরেন তার ক্ষমতার সাহায্যে দেখতে পায় যে জেসিকার ওপর শয়তানি শক্তি ভর করে কেটিকে বারবার ছুরি দ্বারা আঘাত করে মেরে ফেলে। এখানে লরেনও তার ক্ষমতার সাহায্যে সেই একই ঘটনার পুনরাবৃত্তি করছিল। এরপর জেসিকা ছুরিটি ফেলে দিয়ে তার ভুল বুঝতে পেরে ভয় পেয়ে যেভাবে দৌড়চ্ছিল লরেনও সেই একইভাবে দৌড়ায়। এডের শারীরিক দুর্বলতা সত্ত্বেও সে লরেনের পিছু করতে শুরু করে। কিছু দূর গিয়ে দেখা যায় জেসিকা অনেক নিচে নদীতে ঝাঁপ দিয়েছে। লরেন একদম কাছে গিয়ে সেখানে থেমে যায়। তখনই হঠাৎ করে এক শয়তানি হাত তার পা ধরে টানতে থাকে। লরেন পড়ে যাচ্ছিল, কিন্তু এড ঠিক সময় গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তারপর লরেন এড ও ডিটেকটিভকে জানায় যে জেসিকার মৃতদেহ ওই নিচে নদীতেই পাওয়া যাবে। লরেনের কথা মতন উদ্ধার কার্য সদস্যরা এসে সেখান থেকে জেসিকার মৃতদেহ উদ্ধার করে। ডিটেকটিভ এড ও লরেনকে ধন্যবাদ জানায় এবং তাদেরকে বলে যে সকালের মধ্যে সে জেসিকার তদন্তের কেস ফাইলটা তাদেরকে দিয়ে আসবে, যাতে তাদের তদন্তে কিছু সাহায্য হয়। এরপর এড ও লরেন হোটেলে ফিরলে তাদের কাছে ডেব্বির একটা ফোন আসে। ডেব্বি খুব ভয় পেয়ে তাদেরকে জানায় যে আর্নিকে সেই শয়তানি শক্তি জেলেও পিছু ছাড়েনি, এবং সেই শয়তানি শক্তি আর্নিকে শুধু বলছে আত্মহত্যা করার জন্য। এটা শুনে এড ডেব্বিকে বলে যে তুমি এক্ষুনি জেলের ফাদারকে বলো যেন আর্নির ওপর 24 ঘন্টা নজর রাখে। এদের কথাবার্তা চলাকালীনই হঠাৎ কোনো একটা কারণে দুজন দুজনের কথা শুনতে পায় না। এখন ডেব্বির কথা মতন জেলের ফাদার এসে আর্নিকে রক্ষা করার জন্য তাকে একটা পবিত্র জলের বোতল দেয়। আর্নি প্রচণ্ড ভয় পেয়েছিল। তারপর সে ওই পবিত্র জল দিয়ে একটা গণ্ডি কেটে তার ভেতর সারা রাত বসে থাকে এবং ভগবানের নাম স্মরণ করতে থাকে। এদিকে দেখা যায় ডেব্বির কাছ থেকে সমস্ত কথা শুনে এড ও লরেন খুব চিন্তায় পড়ে যায়, কারণ তারা এখন এই শয়তানি শক্তি সম্পর্কে কোনো তথ্যই জোগাড় করতে পারেনি। তখন লরেন বলে যে যদি এটা কোনো অভিশাপই হয় তাহলে এটা থেকে বেরোবার কোনো না কোনো রাস্তা থাকবে, কারণ আমি যখন প্রথমে ডেভিডের ঘরে ডেভিডের হাত ছুঁয়েছিলাম তখন তন্ত্রবিদ্যায় একটি স্থান দেখেছিলাম। তাহলে যদি আমি মৃত জেসিকার দেহ ছুঁতে পারি তাহলে নিশ্চয়ই সেই জায়গা সম্পর্কে আরও কিছু তথ্য জোগাড় করতে পারবো। তাই তারা তৎক্ষণাৎই সেই হাসপাতালে পৌঁছায় যেখানে জেসিকার মৃতদেহ রাখা ছিল। এখন লরেন মর্গে পৌঁছে জেসিকার মৃতদেহ স্পর্শ করে। জেসিকার সাথে শয়তানি শক্তির সংযোগের সাহায্যে লরেন তার ক্ষমতার সাহায্যে সেই স্থানে প্রবেশ করে যেখানে সমস্ত তান্ত্রিক বিদ্যার সামগ্রী রাখা ছিল, এবং সে সেখানে রেলগাড়ি যাওয়ার আওয়াজ শুনতে পায়। সে যা যা দেখতে পাচ্ছিল সেগুলো এডকে জানাচ্ছিল। এখন লরেন সেই তান্ত্রিক মহিলার মাধ্যমে সব কিছুই দেখতে পাচ্ছিল, এবং লরেন দেখতে পায় যে এখন সেই তান্ত্রিক মহিলা আর্নির ক্ষতি করার জন্য আবার তন্ত্রবিদ্যা শুরু করেছে, এবং সে তন্ত্রবিদ্যার সাহায্যে আর্নির হাতে থাকা পবিত্র জলের কাঁচের বোতলটি ভেঙে সেটা দিয়েই তার হাতের শিরা কাটতে থাকে। এটা দেখে লরেন চিৎকার করে ঈশ্বরের প্রার্থনা শুরু করে এবং তাকে এই তন্ত্রবিদ্যা থামানোর আদেশ দেয়, এবং সেটি থেমে যায়।
তখনই সেই মহিলা তান্ত্রিক লরেনকে দেখতে পায় এবং তাকে বলে যে তুমি এখানে এসে খুব ভুল করে ফেলেছ। লরেন সঙ্গে সঙ্গে এডকে ওই অবস্থায় জানায় যে ওই তান্ত্রিক এখন আমাদের দুজনকেই দেখতে পাচ্ছে। এখন হঠাৎ দেখা যায় মর্গের লাইটটা অটোমেটিক অফ হয়ে যায়। এড যখন লাইটটা জ্বালতে যায় সে দেখে যে পাশের মৃতদেহটি আর তার জায়গায় নেই। হঠাৎ সে দেখতে পায় যে মৃতদেহটি দূরে দাঁড়িয়ে আছে এবং সে লরেনকে মারার জন্য তার দিকে ছুটে আসতে থাকে। এড সঙ্গে সঙ্গে লরেনকে চেঁচিয়ে বলে যে এক্ষুনি তোমার সংযোগ বন্ধ করে দাও আর জেসিকার হাত ছেড়ে দাও। চিৎকার শুনে লরেন তার হাত ছেড়ে দিলে সেই তান্ত্রিকের সাথে সংযোগ বন্ধ হয়ে যায় এবং সেই মৃতদেহটি তৎক্ষণাৎই সেখানে পড়ে যায়। এখন লরেন খুব ভয় পেয়ে যায় এবং এডকে বলে যে এখন ওই তান্ত্রিক মহিলা আমাদের সম্পর্কে সব কিছু জেনে গেছে, তাই যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে। এরপর এড ও লরেন তাদের বাড়িতে এসে পৌঁছায়, যেখানে আগের থেকেই ডেব্বি ও তাদের সহকারী ড্রিউ উপস্থিত ছিল। এখন ড্রিউ তাদেরকে একটা বই দেখায় যেখানে তান্ত্রিক বিদ্যার অনেক কিছু তথ্য ছিল। এড সেটিকে পড়ে জানতে পারে এই তন্ত্রবিদ্যা শেষ করার একমাত্র উপায় হচ্ছে যে তন্ত্রবিদ্যার পূজাস্থলটিকে ভেঙে ফেলা। ডেব্বি এডকে বলে হয়তো তিনি ভয় পেয়ে এখন এটা করা বন্ধ করে দিয়েছে, কিন্তু লরেন্স জানায় যে এই ধরনের তন্ত্রবিদ্যা পুরোপুরি সম্পন্ন করতে না পারলে সেই তান্ত্রিকেরও প্রাণ চলে যায়, তাই সে যে কোনো মূল্যে এটা সম্পন্ন করার চেষ্টা করবে। তাই এড লরেনের কাছে জানতে চায় যে তুমি কি এমন কিছু দেখতে পেয়েছিলে যাতে ওই স্থানটি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়। তখন লরেন জানায় যে সে একটু ঠান্ডা অনুভব করছিল এবং ওই পূজাস্থলটা এমন একটা জায়গা ছিল যেখানে উপর দিয়ে জল পড়ছিল ও তার পাশে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছিল। তাই এড বলে হয়তো এটা কোনো আন্ডারগ্রাউন্ড ট্রেনের যাওয়ার পাশের কোনো জায়গা হতে পারে। এখন এড জেসিকার কেস ফাইলটি এবং আর্নির কেসের ফাইলটির মধ্যে একটা সংযোগ খোঁজার জন্য সকলকে বলে এবং সে যখন উঠতে যাচ্ছিল হঠাৎই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর এডের যখন জ্ঞান ফেরে সে দেখে যে সে বিছানায় শুয়ে আছে। এরপর এড নিচে নেমে সে লরেনকে খুঁজতে গেলে সে দেখতে পায় যে বাইরের দরজাটা খোলা এবং দরজায় আঁচড়ের দাগ কাটা এবং লরেনের হাতের মালাটাও সেখানে পড়ে আছে। তাই সে ভয় পেয়ে যখন লরেনকে খুঁজতে যায় হঠাৎ সে পিছনে সেই তান্ত্রিক মহিলাকে দেখতে পায়, যে তাকে বলে যে এবার তোমার মৃত্যুর সময় হয়ে এসেছে বলে সে অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। এরপর এড পিছনে ফিরে সেই মর্গের মৃত মোটা মানুষটিকে দেখে যে এডকে আক্রমণ করতে যায়। এড মন্ত্র পড়ে তাকে ভয় দেখিয়ে যখন ছুরি নিয়ে মারতে যায় হঠাৎ সে দেখে তার সহকারী ড্রিউ তার হাত ধরে নিয়েছে এবং এড যাকে মারতে যাচ্ছিল সে হচ্ছে লরেন, যে খুবই ভয় পেয়েছিল। এখন সকলেই বুঝতে পারে যে ওই তান্ত্রিক মহিলাই এডকে দিয়ে এইসব কাজগুলি করাচ্ছিল। তাই এড সেই টোটকাটি খুঁজতে শুরু করে যেটা দিয়ে তাকে বশ করা হয়েছিল। এরপর লরেন হঠাৎ একটা ফুলদানি দেখতে পায় যার ফুলগুলি কালো হয়েছিল। ড্রিউ বলে যে এই ফুলদানিটি আজ সকালেই এসেছিল এবং যখন এসেছিল তখন এটা তরতাজাই ছিল। এড সেই ফুলদানির ভেতর সেই ডাইনির টোটকার বস্তুটি দেখতে পায়। তখন এড ও লরেন সবাইকে বলে যে যেহেতু ওই তান্ত্রিক মহিলা আমাদের সন্ধান পেয়ে গেছে এবং এডের ওপরেও বশ করে নিয়েছিল, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওই তান্ত্রিকের পূজাস্থল খুঁজে বার করতে হবে। এই বলে তারা জেসিকা ও আর্নির কেস ফাইলগুলো দেখতে শুরু করে এবং ডেব্বিকে তারা আর্নির কাছে পাঠিয়ে দেয়, কারণ শয়তান তান্ত্রিকদের মধ্যরাতে সবচেয়ে শক্তি বাড়ে। এদিকে দেখা যায় আর্নিকে বিছানার সাথে বেঁধে রাখা হয়েছিল এবং ডেব্বি ও ফাদার তার সামনে প্রার্থনা করতে শুরু করে। এরপর দেখা যায় লরেন ল্যাটিন ভাষায় লেখা ওই তান্ত্রিক বিদ্যার বইটির কিছু লাইনের অর্থ উদ্ধার করার জন্য ফাদার ক্যাশনারের কাছে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং এদিকে ঘরে এড ও ড্রিউ রাতে তদন্ত শুরু করে এবং লরেনের দর্শন শক্তি থেকে পাওয়া ট্রেনের ও নদীর জলের আওয়াজের তত্ত্বের ভিত্তিতে ম্যাপ থেকে জানতে পারে যে ওই তান্ত্রিক মহিলার বাসস্থানটা ঠিক কোন স্থানে এবং সেটা আর কোথাও নয়, সেটা হচ্ছে ফাদার ক্যাশনারের বাড়ি। যেহেতু লরেন ওখানেই গেছে তাই এড আর একটুও সময় নষ্ট না করে সেই দিকেই বেরিয়ে পড়ে এবং যাওয়ার সময় ড্রিউকে সে সেখানে পুলিশ নিয়ে আসতে বলে। আমরা দেখতে পাই যে যাওয়ার সময় এড তার হার্ট অ্যাটাকের ওষুধটা বাড়িতে ফেলে গেছে। অন্যদিকে দেখা যায় লরেন ফাদার ক্যাশনারের বাড়িতে এসে পৌঁছায়। ফাদার তখন সেই তান্ত্রিক বিদ্যার বই থেকে ল্যাটিন ভাষায় লিখিত লিপিটি উদ্ধার করে লরেনকে বলে যে শয়তানের পূজারীর এই তন্ত্র সাধনাটা পূর্ণ করার জন্য 3 জনের বলি দরকার, একটা শিশু, একজন প্রেমী এবং একজন ঈশ্বরের লোক, অর্থাৎ শুদ্ধতা, প্রেম এবং বিশ্বাসজনিত 3 জন মানুষ। লরেন ফাদারকে জানায় যে এডের ওপরেও সেই তন্ত্রবিদ্যা এখন শুরু হয়েছে। তখন ফাদার লরেনকে তার বাড়ির নিচের ঘরটিতে আসতে বলে যেখানে তান্ত্রিক বিদ্যার সামগ্রীগুলি রাখা ছিল। লরেন সেখানে গেলে ফাদার তাকে একটা ডায়েরি দেখায় এবং বন্ধুরা এখানেই এই সিনেমার আসল রহস্য উন্মোচিত হয়। ডায়েরি থেকে এবং ফাদারের কথা থেকে লরেন জানতে পারে যে চার্চ যে সমস্ত অভিশপ্ত বস্তুগুলি আগে সংগ্রহ করত সেগুলো এখানেই রাখত এবং ফাদারের একটা মেয়ে ছিল। চার্চের কাছ থেকে লুকানোর জন্য ফাদার ক্যাশনার তাই এখানেই তার মেয়েকে বড় করতে শুরু করে এবং এখানেই ফাদার তার মেয়েকে এইসব অভিশপ্ত জিনিসগুলি থেকে বাঁচার উপায় শেখাতে শুরু করে। কিন্তু মেয়েটি শিখতে গিয়ে বরঞ্চ এগুলোর প্রতি আরও আসক্ত হয়ে পড়ে এবং সেই মেয়েটি আর কেউ নয়, সে হলো তান্ত্রিক মহিলাটি। ফাদার জানায় যে তার মেয়ে অনেক দিন নিরুদ্দেশ ছিল, তারপর একদিন তার কাছে ফিরে আসে
এবং সেটা ছিল এই জন্য যে এই বাড়ির নিচে অনেক সুড়ঙ্গ আছে যেখানে সে ছোটোবেলায় খেলাধুলা করতো, সেগুলিকে ব্যবহারের জন্যই সে ফিরে এসেছিল। এখন ফাদার নিজের ভুল বুঝতে পেরে লরেনকে জানায় যে একমাত্র পূজার স্থানটি ভেঙে ফেললে তবেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। তাই সে লরেনকে সেই ঘরের গোপন দরজার পিছনে সুড়ঙ্গের মধ্যে পাঠিয়ে দেয় এবং বলে যে ওই সুড়ঙ্গের ভিতরে পূজা স্থলটি আছে। লরেন সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করলে এদিকে দেখা যায় সেই তান্ত্রিক মহিলা এটি দেখতে পেয়ে তার নিজের বাবাকে ছুরি দিয়ে হত্যা করে এবং লরেন সুড়ঙ্গের ভিতরেও তার ক্ষমতার সাহায্যে সেটি বুঝতে পারে। তাই সে ভয় পেয়ে তাড়াতাড়ি সামনের দিকে এগোতে থাকে এবং শেষে সে সেই পূজা স্থলটিকে খুঁজে পায়। কিন্তু সেটি ভাঙার জন্য পাথরের টেবিলটি ওঠানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পাথরটি প্রচণ্ড ভারী হয়, সে ব্যর্থ হয়। কিন্তু এর মধ্যেই সেই তান্ত্রিক মহিলা সেখানে এসে উপস্থিত হয়ে লরেনকে আক্রমণ করে। ফলে লরেন ভয় পেয়ে চিৎকার করতে করতে সেখান থেকে পালাতে থাকে। এদিকে এতক্ষণে এডও সেখানে উপস্থিত হয়। সে লরেনের আওয়াজ শুনে বাড়ির বাইরেই মাটিতে একটি তালা লাগানো দরজা হাতুড়ি দিয়ে ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর সেই তান্ত্রিক মহিলা আবার লরেনকে আক্রমণ করলে লরেন একটি পাথর দিয়ে তাকে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এড যখন সুড়ঙ্গের ভিতর প্রবেশ করে লরেনের নাম করে তাকে খুঁজতে থাকে, তখনই হঠাৎ দেখা যায় লরেন তার দিকে ছুটে আসছে এবং তার সামনে এসেই হঠাৎ সেই তান্ত্রিক মহিলাতে রূপান্তরিত হয়ে তার চোখে কিছু মন্ত্র পড়া বস্তু দিয়ে তাকে জাদু করে বশ করে নেয়। এর ফলে সত্যিকারের লরেন যখন এডের সামনে আসে, তখন তান্ত্রিকের নিয়ন্ত্রণে থাকা এড তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করে। অন্যদিকে দেখা যায় সেই তান্ত্রিক মহিলা আবার তার তন্ত্রবিদ্যা শুরু করে আর্নিকে মারার জন্য প্রস্তুতি নিতে শুরু করলে আর্নি আবার সেই তান্ত্রিকের নিয়ন্ত্রণে চলে আসে এবং আর্নির দেহ আবার অস্বাভাবিকভাবে বিকৃত হতে আরম্ভ করে এবং সে ধীরে ধীরে নিজেকে মুক্ত করে একটি ভাঙা কাঁচ দিয়ে শূন্যে উঠে নিজের গলা কাটতে যায়। তখনই ডেব্বি তার হাত ধরে নেয় এবং প্রাণপণ চেষ্টা করতে থাকে যাতে আর্নি ওই মন্ত্রশক্তির প্রভাবে আত্মহত্যা না করে। অন্যদিকে মন্ত্র দ্বারা বশবর্তী এড তখনও লরেনের ওপর আক্রমণ চালাচ্ছিল। লরেন তাকে বারবার মনে করাচ্ছিল যে এড, তুমি আমাদেরকে মনে করো, আমাদের ভালোবাসাকে ভুলে যেও না। যারা ভাবছে আমাদের ভালোবাসা আমাদের দুর্বলতা, তাদেরকে প্রমাণ করো যে আমাদের ভালোবাসাই আমাদের শক্তি, তুমিই পারবে এটা। তারপর এড তাদের ভালোবাসার কথা স্মরণ করে আবার স্বাভাবিক হয়ে যায় এবং সে তার হাতুড়িটা দিয়ে সেই পূজাস্থলে আঘাত করে পূজাস্থলটি ভেঙে দেয়। এর ফলে মন্ত্রের প্রভাব নষ্ট হতে আর্নিও আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং সে বেঁচে যায়। এদিকে দেখা যায় সেই মহিলা তান্ত্রিক আবার তাদের ছুরি নিয়ে মারতে আসছিল, কিন্তু যেহেতু পূজাস্থল ভেঙে যাওয়ার ফলে তার ক্রিয়াটা সম্পন্ন করতে পারেনি, তাই নরকের শয়তান এসে তাকে মেরে তার আত্মাটি নিয়ে চলে যায়। এরপর লরেন সেই স্থান থেকে বেরিয়ে উপরে উঠে আসে। এই সব ঘটনার জন্য এডের প্রচণ্ড কষ্ট হতে শুরু করে, কিন্তু যেহেতু সে ওষুধ আনতে ভুলে গিয়েছিল, লরেন তার নিজের গলার লকেট থেকে এক ওষুধ বার করে এডকে দেয়। বোঝাই যাচ্ছিল দুজনে পরস্পরকে কত ভালোবাসত। এরপরে এড সেই পূজাস্থলের অভিশপ্ত জিনিসটিকে তাদের ভৌতিক জাদুঘরে এনে রাখে। অন্যদিকে দেখা যায় জেলে ঘটা মুহূর্তগুলোর ভিডিও রেকর্ডিং দেখে এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনে কোর্ট অনিচ্ছাকৃত খুনের জন্য আর্নির 5 বছরের সাজা ঘোষণা করে এবং এই সাজা চলাকালীনই ডেব্বি তার সাথে বিয়ে করে এবং তারা এখনও বিবাহিত। এবং এড ও লরেনের ভালোবাসার মুহূর্ত দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়।